মুসলিম সমাজকে রক্ষা করার মরাল ডিউটি আমার। আমি যতক্ষণ বেঁচে থাকবো কোনো মুসলিমের উপরে আঘাত আসলে মুসলিমদের নিয়ে তাদের রক্ষা করা, তাদের অধিকার রক্ষা করার দায়িত্ব আমি নেব। আমার জীবনের বিনিময়ে হলেও আমি করব, যা খুশি করে না, কোনো অসুবিধা নেই। কোনো সরকারের কাছে মাথা নত করব না। দেখুন, ওনার নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনার মেজরিটি আছে বিধানসভায়, তিনার যা বলার তিনি নিশ্চয়ই বিল আকারে, যেহেতু বললাম বিজনেস অ্যাডভাইজারি কমিটির অনুমোদন সাপেক্ষ সাংসদ চলে, বিধায়কদের বিধানসভা চলে। আমিও সেই বিজনেস অ্যাডভাইজারি কমিটির বিরোধী সদস্য হিসাবে সেখানে স্থান পেয়েছি। আমি ইতিমধ্যে দুটো মিটিংয়ে অ্যাটেন্ড করেছি। 25 তারিখে বিকেল 2টোর সময়, দুপুর 2টোর সময় মিটিং ছিল। আমি 12টার সময় হাউস থেকে বেরিয়ে সোজা মুর্শিদাবাদ চলে এসেছি, তাই আমি সেই মিটিংটা থাকতে পারিনি। অনারেবল স্পিকারকে এবং তাদের অফিসিয়ালি বিধানসভার সেক্রেটারিকে আমি জানিয়ে এসেছি। আগামী সোমবারে ঠিক 11টায় আমি হাউসে যাব। আমাদেরও সিটের সামনে যে বিল আসবে, সেই বিল সম্বন্ধে যে নথি আমরা পাবো তা নিয়ে আমাদের বক্তব্য আমরা অফিসিয়ালি বিধানসভায় দাঁড়িয়ে বলবো। বিধানসভার বাইরেও বাংলার সমস্ত মিডিয়া পার্সনদের আমাদের বক্তব্য আমরা তুলে ধরব। দুঃখের বিষয়, এই মুর্শিদাবাদ জেলায় 22 জন বিধায়কের সিট আছে। আগের বিধানসভায় 17তম বিধানসভায় 16 জন মুসলিম ছিল, 6 জন হিন্দু ছিল। এবারে 22 জনের মধ্যে 8 জন হিন্দু হয়েছে বিজেপির, আর বাকি 14 জন মুসলিম বিধায়ক আছে, দুটো কমেছে। এই 14 জন যে বিধায়ক যা জিতে গিয়েছে তারা মেরুদণ্ডহীন লোক। তারা বিধানসভার ভেতরে তাদের এতটাই দুর্বলতা, তারা কোনো কারোর জন্য কিছু বলছে না বা কোনো আওয়াজ তুলছে না। তৃণমূলের একজন ব্যক্তি লড়ে যাচ্ছে কুণাল ঘোষ, আর বিরোধীদের একজন ব্যক্তি লড়ে যাচ্ছে হুমায়ুন কবির। বাকি তারা কেন ভোট নিয়েছে, কেন সেখানে গিয়েছে তারাই বলতে পারবে, আমি বলতে পারবো না। মুর্শিদাবাদের মানুষ এসব দেখছে, লক্ষ্য করছে। ব্যাকডোর দিয়ে কারা বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে যাচ্ছে, খলিলুর রহমান, আবু তাহের খান, ইউসুফ পাঠানরা, আর এই আকরুজ্জামানরা, যে ফার্স্ট টাইম বিধায়ক হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে চ্যালেঞ্জ করে নতুন কর্মসমিতি করে সে আবার ইলেকশন কমিশনের কাছে জোড়া ফুলের দাবি করেছে। অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দল থেকেই বের করে দিয়েছে। তাহলে সেটা ইলেকশন কমিশন বুঝবে, মমতা ব্যানার্জি বুঝবে, কুণাল ঘোষরা বুঝবে, আর এদিকে আকরুজ্জামান আর ঋতব্রতরা বুঝবে। বাংলার মানুষ আগামী দিনে পঞ্চায়েত ভোট আসছে, এই 2026-এই পৌরসভার নির্বাচন আসছে, যেটা 27শে ফেব্রুয়ারি মাসে ডিউ টাইম ছিল 108টা পৌরসভার। এছাড়াও ডোমকল, হাওড়ার বালি, আরও কয়েকটা ধরে প্রায় 117-18টা পৌরসভার নির্বাচন এই বছরেই হবে। আর পঞ্চায়েত নির্বাচনের যে ডিউ টাইম সেটা 2028 সালের মে। কিন্তু এমন অচল অবস্থা পঞ্চায়েতগুলো হয়েছে। এই মুর্শিদাবাদ জেলা পরিষদ, আমি মুখ্যমন্ত্রীকে নিজে বলেছি 18 তারিখে দেখা করে, উনি বলেছেন আমি অ্যাডমিনিস্ট্রেশন করে দেবো। অ্যাডমিনিস্ট্রেশন করে এডিএম জেডপি বা ডিএমরা দেখবে, এক্সিকিউটিভ অফিসার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার এডিএম জেডপি। কিন্তু এখানে দেখা যাচ্ছে এখনও চোর ব্যক্তি চলছে, এখনও ওয়ার্ক অর্ডার ইস্যু হচ্ছে পয়সার বিনিময়ে, এখনও পেমেন্ট হচ্ছে পার্সেন্টেজের বিনিময়ে। তাহলে শুভেন্দুবাবু মুখে বলছে আমি এই করে দেবো, হাতি মারবো, ঘোড়া মারবো, সব বিজেপির দখল করে নেব, কিন্তু এখনও তো মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের গুন্ডাগিরি চলছে, এখনও নওদাতে তৃণমূলের গুন্ডাগিরি চলছে, এখনও রেজিনগরে তৃণমূলের গুন্ডাগিরি চলছে, এখনও মুর্শিদাবাদের বিভিন্ন থানাগুলা, আজকে এত স্পর্শকাতর একটা জেলা, সেই জেলায় যারা বিজেপি 8টা জায়গায় জিতেছে সেখানে তারা সব কিছু করুক, কিন্তু বাকি তো 14টা তৃণমূল, কংগ্রেস, আমার আমজনতা উন্নয়ন পার্টি, তারা কি জিতে যায়নি? রাজ্যের মুখ্যমন্ত্রী জিতেছে 2টো সিটে,
একটাতে 9,000, একটাতে 15,000। আমি দুটো সিটে জিতেছি, একটা 29,000 আর একটা 81,000। আমাদের গুরুত্ব দেবে না? এটা কি মগের মুলুক নাকি, যেখানে যা খুশি তাই করবে আর আমরা তা মুখ বুঝে সহ্য করে নেব? আমাদের জেহাদের জীবন, লড়াইয়ের জীবন, আমরা লড়াই করে সংগ্রাম করে বেঁচে আছি, বেঁচে থাকব। যদি প্রয়োজন হয়, মুর্শিদাবাদের প্রশাসন যদি আমাদের আন্ডার এস্টিমেট করে বা এইভাবে যদি বিজেপির যারা হেরেছে সেই সব এমএলএরা গিয়ে রেজিনগরে গিয়ে মাতব্বরি করছে, ভরতপুরে গিয়ে অনামিকা ঘোষ ভোটে হেরে সেখানে গিয়ে ছড়ি ঘুরি বেড়াচ্ছে, ওসিরা তাদের স্যালুট দিচ্ছে। তৃণমূল কি গভর্নমেন্টে ছিল না? তৃণমূল এইটা করতে গিয়ে আজকে তৃণমূল শাসক থেকে বিরোধীতে গিয়েছে। এরা যদি মনে করে থাকে 208 পেয়েছে, আমি বিধানসভায় বলেছি, নথিতে রেকর্ড করে দিয়েছি যে বিজেপি ক্ষমতায় এসছে, 208টা আসন পেয়েছে, তাদের প্রাপ্ত ভোট 2,93,06,000। তৃণমূল মাত্র 80টা সিট পেয়েছে, তাদের প্রাপ্ত ভোট 2,60,61,000। সিপিএম আইএসএফ জোট করে লড়েছে 294টা আসনে, তাদের প্রাপ্ত ভোট 43 লক্ষ। কংগ্রেস 294টা সিটে লড়েছে, দুটো সিট জিতেছে, একটা 2700 রানীনগর, একটা 6,500 ফারাক্কা, তাদের প্রাপ্ত ভোট 32 লাখ। আমি দুটো সিট জিতেছি, আমার ভোট মাত্র 5,70,000। আমাদের অন্যান্য জায়গায় সেইভাবে ভোটটা করতে দেয়নি তৃণমূল। আমাদের যারা প্রার্থী হয়েছিল তাদেরকে বিভিন্ন রকম প্রেসার, পুলিশের ভয় দেখানো, এবং মুসলিমরা সর্বোপরি ভেবেছিল যে ভোট কাটাকাটি করলে হয়তো তৃণমূল ক্ষমতাচ্যুত হয়ে যাবে, না হলে আমরা ভোট দিলে তৃণমূল আবার ক্ষমতায় আসবে। তৃণমূল এই যে 2,61,00,000 ভোট পেয়েছে, তার মধ্যে 1,60,00,000 মুসলমানদের ভোট। যে মুসলমান বেঈমানরা মমতা ব্যানার্জির প্রতীক নিয়ে 34টা বিধায়ক গেছে, তারা আজ কোথায়? তাদের আওয়াজ আজ বন্ধ হয়ে গেছে, তারা বকলমে বিজেপির কাছে হাঁটু গেড়ে দিয়েছে। আগামী দিনে মুসলমানদেরকে ভাবতে হবে যে কার পাশে থাকব, কাদের সঙ্গ দিব। নিজেদের অস্তিত্ব রক্ষা করতে গেলে মুসলমানদেরকে কারো উপরে আক্রমণ করার দরকার নাই, কোনো অমুসলিমকে আক্রমণ করার প্রয়োজন নাই, কিন্তু নিজেদের অধিকার তো আমাদের প্রতিষ্ঠা করার সাংবিধানিক অধিকার। আমি কি খাবো, আমি কোন রঙের জামা পরব, আমি কোথায় বাড়ি করব, আমি কোথায় বসবাস করব, সেটা তো বিজেপি ঠিক করে দিতে পারে না। বিজেপি হেরেছে নওদাতে, আমার কাছে 29,000 ভোটে বিজেপি হেরেছে। তৃণমূলের আরও বেশি মার্জিন, 3য় স্থানে চলে গেছে। তাহলে সেখানে একটা চর আছে, সেই চরে এত দিন ধরে সেখানে কিছু ঘোষ আছে, তাদের 5 বিঘি জমি তারা করত, আর বাকি 30 বিঘি জমি সেখানে মুসলিম মেজরিটি জায়গা সে করত। তারা রাজ্যে ক্ষমতায় এসছে বলে তারা বলছে আমরা 35 বিঘি জমি আমরা করব, কোনো মুসলমানকে নামতে দেবো না। এটা মগের মুলুক না। এই ধরনের যদি প্রশাসন কাজ করে, মুর্শিদাবাদের প্রশাসন কোন জায়গায় যাবে? আর আমরাও মুর্শিদাবাদের পাবলিককে বহরমপুর ব্যারাক স্কোয়ারে 10 লক্ষ লোক জমায়েত করে বুঝিয়ে দেব কত ধানে কত চাল হয়। আমি হুমায়ুন কবির নেতৃত্ব দেব, দেখব যে মুর্শিদাবাদের মুসলমানদেরকে কি করে অবহেলা করে, আর প্রত্যেকটা থানায় থানায় যেন বিজেপির আঁকড়াখানা হয়ে গেছে। সরকার তো 35 বছরের বামফ্রন্ট ছিল, তারাও হিন্দু ছিল, জ্যোতিবাবুও হিন্দু ছিল, বুদ্ধদেব বাবুও হিন্দু ছিল, এখানে মমতা ব্যানার্জিও ব্রাহ্মণ কন্যা ছিল। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর মুর্শিদাবাদ জেলায় যদি মনে করে থাকে যে পুরো হিন্দুদের রাজত্ব হয়ে গেছে, হিন্দুস্তান হয়ে গেছে, আর মুসলমানদের সব একদম ঘরে ঢুকে যাবে, এটা মূর্খের স্বর্গে বাস করছে। হুমায়ুন কবির যতক্ষণ বেঁচে আছে, মুর্শিদাবাদে আমরা মাথা উঁচু করে বেঁচে থাকবো, কারো অন্যায় করব না, আর কারো অন্যায় বরদাস্ত করব না। আমি পরিষ্কার বলছি। একজন শতরূপ ঘোষ, এই বিজেপির দালাল, সে নাকি আমাকে যে বক্তৃতা আমি করেছি তার আগের দিন মলয় মহাজন তৃণমূলের গুন্ডাদের নিয়ে বাবরি মসজিদের অপোজিটে সেখানে মদ খেয়ে মদের আসর বসাতে গেল। এই ধরনের কাজ যদি করে, আর প্রশাসন যদি মনে করে থাকে যে হুমায়ুন কবির হাতে চুড়ি দিয়ে আছে, হাতে চুড়ি দিয়ে নেই, আগামী দিনে থাকবে না, করতে দেন না।
যখন যা করবে শৃঙ্খলা ভঙ্গ যদি তারা করে, আমিও শৃঙ্খলা ভঙ্গর মোকাবেলা করতে প্রস্তুত আছি। যেতে বলুন না, রাজ্যের মুখ্যমন্ত্রী এমনটি করুক না, কোনো অসুবিধা নেই। কেন আমাকে যদি বলে, আপনি তার আগে মলয় মহাজন ওখানে কি বলে এসছে জানেন না? সে বাবরি মসজিদ একটা স্পর্শকাতর প্লেস, সেই জায়গাতে গিয়ে কিছু গাঁজাখোর, হিরোইনখোর, মদখোর, হারামখোর মুসলমানদেরকে নিয়ে গিয়ে মলয় মহাজন রেজিনগরে আমাকে আস্ফালন করবে। আমি চুরি দিয়েছি নাকি? আমি তো ডাইরেক্ট বলছি, করুক না আমাকে অ্যারেস্ট। কতজনকে করতে পারে অ্যারেস্ট আমি দেখব। হলেই বা দলের চেয়ারম্যান, আমি চুরি পড়ে আছি নাকি? আমাকে যে আক্রমণ করবে, আমাকে গিয়ে মদখোরকে দিয়ে অ্যাটাক করবে, আমাকে গিয়ে হারামখোরকে দিয়ে উল্টো পাল্টা বলবে। মলয় মহাজন নিজে একটা নীতিভ্রষ্ট লোক। সে কুশবিড়িয়া হাই স্কুলে চাকরি করে, একজন শিক্ষক। সে কদিন স্কুলে যায়? আপনারা ভালো করে, সাংবাদিকরা আপনারা কি গেঁজা খেয়ে সাংবাদিকতা করেন? আপনারা পক্ষপাতিত্ব কেন করেন? কুশবিড়িয়া হাই স্কুলের মাস্টার, সে কদিন স্কুলে যায়? একটা সেই গ্রামের একটা 10,000 টাকা দিয়ে ছেলে রেখেছে। কোনো স্কুল মাস্টার পক্সি দিয়ে চলে? কোনো জজ সাহেবের চেয়ার পক্সি দিয়ে চালানো যায়? কোনো উকিলকে দিয়ে জজ সাহেবের জাজমেন্ট হয়? তেমনি একটা শিক্ষক, সে কোনোদিন স্কুলে যায় না। সে কি করে পার পায়? মমতা ব্যানার্জির সরকারের আমলেও পার পেয়েছে, এখন আবার বিজেপির সরকার এসছে। সে আস্ফালন দেখলে তার অবাক হয়ে যায়। হ্যাঁ, সে যে আমাকে রেজিনগরে চ্যালেঞ্জ করছে। হ্যাঁ, কেন অভিযোগ জানাতে যাব? স্কুল অফ এসআইরা দেখতে পায় না, দপ্তর দেখতে পায় না, আমি কেন অভিযোগ করতে যাব? কেমন নির্দেশ দিচ্ছে আর কেমন নির্দেশ হলো? আমি চ্যালেঞ্জ করছি যে হাই স্কুলের যে ইনচার্জ আছে কুশবিড়িয়া হাই স্কুলে, যান আপনারা। আমার অভিযোগটা যদি ভিত্তিহীন হয়, আমার বিরুদ্ধে যা ব্যবস্থা নেবে আমি তা মেনে নেব। যান। তিনি স্কুলে কোনোদিন যান না। একজন লোককে, কুশিপাড়ার একটা ছেলেকে রেখে দিয়েছে স্কুল মাস্টার, তার পক্সি দেয়, তাকে বেতন তুলে সে 1 লাখ, আর তাকে 10,000 টাকা দেয়, সে একদিনও স্কুলে যায় না। এটা কোন রাজত্ব? হ্যাঁ হ্যাঁ, নওদার হাবিব মাস্টার, সে কোন স্কুলে মাস্টারি করে? কদিন স্কুলে অ্যাটেন্ড করে? আপনারা দেখতে পান না? আপনারা খবর করেন। হুমায়ুন কবির এটা বলেছে, এটা খুব খবর করতে মজা লাগছে। আর বাকি যারা যা করছে, সে যে তার আগের দিন মলয় মহাজনের এত শক্তি কোথা থেকে হয়? রেজিনগরে গিয়ে আমাকে চ্যালেঞ্জ করে আসে, রেজিনগরে গিয়ে আমাকে ধুমকি দিয়ে আসে। তা আমি মলয় মহাজনকে ভয় পাই? কাউকে ভয় পাই না। আমি অন্যায় করি না, আমি কাউকে ভয় পাই না। আমি জোর গলায় বলছি, নেক না আমার বিরুদ্ধে ব্যবস্থা। মুসলিম সমাজকে রক্ষা করার মরাল ডিউটি আমার। আমি যতক্ষণ বেঁচে থাকবো, কোনো মুসলিমের উপরে আঘাত আসলে মুসলিমদের নিয়ে তাদের রক্ষা করা, তাদের অধিকার রক্ষা করার দায়িত্ব আমি নেব। আমার জীবনের বিনিময়ে হলেও আমি করব, যা খুশি করে না, কোনো অসুবিধা নেই। সবাই জানে মমতা ব্যানার্জির বাইরে, মমতা ব্যানার্জি আমলাতান্ত্রিক সরকার চালাচ্ছিল বলে তো আজকে বাংলার মানুষ তাকে বিরোধী আসনে পাঠিয়ে দিচ্ছে। সে নিজেও হেরে গেছে। 24 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছিল। যদিও এফআইআরটাও, এই যে তামান্নার মা, তিনি সিপিএম করেন, তার পরিবারটা পুরো সিপিএম। মুলামদিতে বাড়ি, আমার বাড়ি থেকে 18 কিলোমিটার দূরে, গঙ্গা পার হয়ে ওপারে বাড়ি, আর আমার এপারে বাড়ি। এই মহিলাও অত্যন্ত বাচাল মহিলা। একটা তার মেয়ে যেভাবে বোমে আঘাতে মরেছে, তার নিন্দা করার বা তার পাশে থাকার কোনো কিছু দিয়েই পূরণ হয় না। আমি সম্পূর্ণভাবে তামান্নার এই হত্যাকারীদের শাস্তি চাই। কিন্তু বোমটা কারা মেরেছিল? কজন মেরেছিল? ওখানে সিপিএম, ওই সেজমিলন্দিতে সিপিএমের শক্তিশালী সংগঠন, তারা নির্বাচনের টাইমে আলিফা আহমেদ, যে নাসিরউদ্দিন আহমেদ যে কালীগঞ্জের বিধায়ক ছিল, তার মৃত্যুর পরে যে উপনির্বাচন, যেটা 23শে জুন রেজাল্ট হয়েছিল, 23শে জুনে যেখানে তার বাড়িতে গিয়ে বোম মেরেছিল, ওই মেয়েটা নিষ্পাপ ছিল, তার কোনো দোষ ছিল না তামান্নার। কিন্তু তার মা বাপের ক্যাডারগিরির জন্য সেই বোমটা তার বাড়িতে মারতে গিয়ে দুর্ভাগ্যবশত তামান্নার গায়ে বোম লেগেছিল। বোম ছুঁড়েছিল তো 2 জন ব্যক্তি। তাহলে সাজা হলে, ফাঁসি হলে সেই 2 জনের হবে, বা 2 জনের সঙ্গে যদি 8-4 জন সাপোর্ট দিয়ে থাকে, তাদের 6 জনের হবে।
একবারে ভোটার লিস্ট দেখে 24 জনের নামে এফআইআর করে দিল। তাহলে পুলিশ কেন এতদিন করেনি? এখন নতুন মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করাচ্ছে। এই ডোমকলের এমএলএ রানা, তাকে সাথে করে নিয়ে গিয়ে তারপরে যে আনিস খান হাওড়ার, তার বাপও গিয়েছিল তার ছেলের খুনের বিচার চাইতে। তার ছেলেকে কারা খুন করেছিল? ছাদ থেকে সিভিক ভলেন্টিয়ার আর কনস্টেবলরা ফেলে দিয়েছিল। কতদিন আগে? 2.5 বছর আগে। আর এটা 23শে জুন 2024 25 23শে জুন 2025 বাই ইলেকশনের রেজাল্ট হয়েছিল। কারণ 1 জানুয়ারি নাসিরউদ্দিন খাঁ মারা গিয়েছিল। জুন মাসে বাই ইলেকশনের রেজাল্টের দিনে তামান্নার উপরে বোমের আক্রমণ এসেছিল। আমরা চাই তামান্নার খুনিরা সাজা পাক, কিন্তু 24 জন কেউ খুনের সঙ্গে যুক্ত ছিল না। আজকে এই সরকার খুব তৎপর যে কোথায় কোথায় মুসলমানদেরকে জেলে ভরা যাবে, এই পরিকল্পনা নিয়ে যারা প্রকৃত খুনি তাদের কিন্তু অ্যারেস্ট করেছিল পুলিশ। এখন যারা 24 জনের মধ্যে 10 জন 11 জন অ্যারেস্ট ছিল। আজকে মুখ্যমন্ত্রী আবার পুলিশকে বলে, পুলিশ মন্ত্রী তিনি, তাই তারা অ্যারেস্ট হচ্ছে। প্রমাণ করতে হবে তো যে 24 জন তামান্নাকে, একটা মহিলাকে, একটা বাচ্চা মহিলাকে একটা বোম মেরে 10টা মানুষ খুন হয়ে যেতে পারে একটা বোম চার্জ করলে, কিন্তু সে একা খুন হয়েছে। খুনটা জঘন্য, তার শাস্তি হওয়ার দরকার, কিন্তু 24 জন বোম মেরেছে, 24 জন মানুষকে ফাঁসি দিচ্ছে কে? আগেই বলেছিলাম, মরছে কে মুসলিম, মারছে কে মুসলিম, কেস খাচ্ছে কে মুসলিম, জেল খাচ্ছে কে মুসলিম, আর ডিম খাচ্ছে কে? দারোগা বাবুরা। আজকে মুর্শিদাবাদ জেলায় যত দারোগা বাবু হয়েছে সব নদিয়ার বাঙালদের ছেলে। আমি মুখ্যমন্ত্রীকে এরপরে লিখিতভাবে বলবো, মুর্শিদাবাদে হাওড়া জেলা থেকে দেয়া হোক এখানে পোস্টিং, উত্তর 24 পরগনা জেলার লোককে পোস্টিং দেওয়া হোক। কেন লাগাতারভাবে নদিয়ার যারা প্রকৃত মুসলিম বিরোধী, যারা ওপার বাংলা থেকে এসছে, দিয়ে বনগাঁ সাব ডিভিশন, রানাঘাট সাব ডিভিশনে বসবাস করে, তাদের ছেলেরা সবাই পড়ালেখা শিখে পুলিশের চাকরি করে। আর কি পুলিশের সাব ইন্সপেক্টর নেই? শুধুমাত্র বাঙালদের ছেলেদেরকে নিয়ে এসে মুর্শিদাবাদের মুসলমানদেরকে শাসন করতে হবে? এটা কোন নীতি? আর আমরা কি একদম হয়ে আছি, চুরি পড়ে আছি যে আমাদেরকে যা বলবে তাই শুনতে হবে? তাদের বিরুদ্ধে অ্যান্টি করাপশনেও যাব, তাদের বিরুদ্ধে ভিজিলেন্সেও যাব। এক একটা দারোগা কত টাকা করে মাইনা পায়? 2 বছরের যদি দারোগাদের অর্থনৈতিক ব্যাপারটা ইনকোয়ারি করে, অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট ইনকোয়ারি করে, একজন দেখবেন কেউ 50 কোটি টাকার মালিক হয়ে গেছে, কেউ 30 কোটি টাকার মালিক হয়ে গেছে। এগুলা কি দুর্নীতি না? তৃণমূলের দুর্নীতিবাদদের যেমন জেলে ঢুকাতে হবে, তেমনি পুলিশ প্রশাসনের মধ্যে এখনো দুর্নীতি চলছে। এখনো শুভেন্দু অধিকারীর পুলিশ মন্ত্রী, এখনো এই জেলায় নির্বিচারে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, তাদের বিরুদ্ধে কোনো মুখ খুলছে না। আজকে মুর্শিদাবাদের মতো জায়গায় একসময় বুদ্ধবাবু বলেছিল যে অন্ততপক্ষে একটা দারোগা, একটা থানাতে যদি 8 জন অফিসার থাকে, 2 জনও মুসলিম অফিসার থাকবে। আজকে আমরা মুর্শিদাবাদে 27টা থানা, কোনো মুসলিম ওসি নাই। যা 2-1টা ছিল তাদেরকেও ফিনিশ করে দেওয়া হলো পরিকল্পনা করে। একটা কাউসার ছিল নওদায়, তাকেও সরিয়ে দিয়েছে, বনগাঁ পুলিশ লাইনে ফেলে রাখা হয়েছে। এখানে মুর্শিদাবাদের একটা ছেলে খুরশিদ আলম রেজিনগরের ওসি ছিল, তারপরে সাগরপাড়া এতে ছিল, হ্যাঁ, সেখান থেকে তাকেও গ্যারেজ করে দেওয়া হয়েছে। এটা কি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, না এটা কি হিন্দুস্থান হয়ে গেছে যে তারা যা বলবে তাই শুনতে হবে আমাদেরকে? তারা সংবিধান মেনে চলুক, তারাও শপথ নিয়েছে। একসময় ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী গুজরাটের দাঙ্গার সময় বলেছিল যে আপনি রাজধর্ম পালন করুন। আজকে এখানে এসে কি আরম্ভ হয়েছে? মুর্শিদাবাদটা নিয়ে কি ছেলে মানুষই করা হচ্ছে? এ নিয়ে এদের মাথা ব্যথা নাই। বাজেটেরা মাত্র ফারাক্কা থেকে শিকারপুর, করিমপুর, নদিয়ার এতটা লং ডিস্টেন্স, যেখানে মমতা ব্যানার্জি সরকার গত 3 বছর আগে 100 কোটি টাকা দিয়েছিল, তাও কিছু হয়নি। এরপরে লালগোলাপ তারানগরে ভাঙনের পর ভাঙন, 250টা পরিবার, সেখানে 50টা হিন্দু পরিবার,
200টা মুসলমান পরিবার, তাদের জমি বাড়ি সব ভেঙে মাত্র বাজেটে 50 কোটি টাকার বরাদ্দ। এটা কি লুলুপুপ দেখানো না? কি করতে চাইছে, কি করতে চাইছে? এটাই শুরু, এটাই শেষ হবে। আবার ভোট আসবে, বাংলার মানুষ ঠিক এর জবাব দেবে। শুধু মুসলিমরা না, অনেক হিন্দু ভাইরাও জবাব দেবে। বুঝতে পারছে যে তারা কি করতে চাইছে, তারা কি করার উদ্দেশ্য তাদের। দেখুন, যে আইনটা বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটি গত 25 তারিখে মিটিংয়ে অনুমোদন হয়েছে, সেই কারণে আগামী 29 তারিখে বিধানসভায় বিল আকারে নিয়ে আসা হচ্ছে। আমরাও বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে রয়েছি, আমার কাছে চিঠিও রয়েছে, কিন্তু আমার হঠাৎ জেলায় কাজ পড়ে যাওয়ায় আমি 25 তারিখের বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে অ্যাটেন্ড থাকতে পারিনি। তো নিশ্চয়ই বিল, যেহেতু বিজনেস অ্যাডভাইজারি কমিটি এটাকে অনুমোদন দিয়েছে, বিল আকারে আসছে, এই বিলের কোনটা ভালো দিক আর কোনটা মুসলমান সমাজের উপরে জুলুম বা আঘাত আসবে, এটা ভালোভাবে বিলের নথি আমাদের প্রত্যেক মেম্বারের সামনে যখন পেশ করা হবে, তখন আমরা নিশ্চয়ই যথাযথ তার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব বিধানসভার ভেতরে। এবং একটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করে বলছি, যেটা গোয়াতে বা উত্তরাখণ্ডে বা আসামে এই বিল লাগু হয়েছে, কিন্তু মেজর কোনো বড় স্টেটে এটা এখনো লাগু হয়নি। যদি বড় রাজ্যে লাগু করার চেষ্টা এই প্রথম নতুন বিজেপি সরকার পশ্চিমবাংলায় নিয়ে আসছে। আমি একটা কথা পরিষ্কার বলছি যে আমরা সরকারের গঠনমূলক যে কোনো উন্নয়নমূলক কাজ বা কোনো অ্যামেন্ডমেন্ট বা কোনো নতুন বিল, তার দেখে শুনে আমরা বিরোধী জায়গায় থেকে বিরোধিতা করব। কিন্তু কেউ যদি মনে করে থাকে যে এখনও ভারতবর্ষের পার্লামেন্টে কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবেই গোটা পৃথিবী জানে ভারতবর্ষকে, কেউ যদি ব্যাকডোর দিয়ে ভারতবর্ষের সংবিধানকে অমান্য করে বা ভারতবর্ষের সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে যদি কেউ হিন্দুস্তান করার দিকে লক্ষ্যে যায়, তাহলে শুধু বাংলা নয়, বাংলা প্রায় 4 কোটি মুসলমান আছে, এছাড়াও গোটা ভারতবর্ষে প্রায় 40 কোটি মুসলমান বসবাস করে। আবার যেন আমাদেরকে সেই 1947 সালের স্বাধীনতার পর যখন জিন্নাহ আর পণ্ডিত জওহরলাল নেহরু ধর্মের ভিত্তিতে যে পাকিস্তানের ভাগ হয়েছিল, বা ইন্ডিয়া সেই সময় পাকিস্তানের জন্ম দিয়েছিল, জিন্নাহ আলী ভুট্টোকে পাকিস্তানের চেয়ার দিয়েছিল, আর পণ্ডিত জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিল। যদি এত অসহিষ্ণুতা বা সাম্প্রদায়িকের দিকে আগায় দেশ, আগামী দিনে ভারতবর্ষের কি পরিস্থিতি হবে? আমার থেকে অনেক গণ্যমান্য ব্যক্তি আছে, বিশেষজ্ঞ ব্যক্তি আছে, যেটা আগামী দিনে আমরা সেই পর্যায়ে আলোচনা নিয়ে যাব। দরকার হলে এই বিলে যদি মুসলমান সমাজের স্বার্থকে ক্ষুণ্ণ করার চেষ্টা হয়, তার জন্য বিল হয়তো পাস হয়ে যাবে, তার বিলের এগেনস্টে আমরা যেখানে যেভাবে যাওয়ার দরকার আমরা যাব। এবং শেষমেশ সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা ভবিষ্যৎ কথা বলবে। কিন্তু একটা কথা পরিষ্কার, যতক্ষণ আমাদের জীবন আছে, আমরা বেঁচে আছি, আমরা ইন্ডিয়ার যে সংবিধান, ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানকে আমরা সম্মান করি, সংবিধানকে আমরা মান্যতা দিই। কোনো রাষ্ট্রবিরোধী কথা আমরা বলছি না, বলবো না আগামী দিনে। কিন্তু ভারতবর্ষের সংবিধানে অমুসলিমদেরও যে অধিকার আছে
মুসলিমদেরও সেই অধিকার আছে। সেই অধিকারকে খর্ব করার চেষ্টা হলে কোনো মুসলিম চুপচাপ বসে থাকবে না, রাস্তায় নেমে যেমন আন্দোলন হবে, জুডিশিয়ালের সর্বোচ্চ জায়গাতেও সেটা চ্যালেঞ্জের জায়গায় আমরা যাব। কারণ আমরা কোনো অন্যায় করতে চাই না। আমরা আবার একটা মুসলিম রাষ্ট্র হোক সেটাও কোনো মতেই চাই না। ভারতবর্ষের সম্প্রীতি বজায় থাক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থাক। যদি সেটা কোনো কারণে ভারতবর্ষের যারা ক্ষমতাসীন তারা যদি এটাকে হিন্দুস্থান করে, সেই হিন্দুস্থানে মুসলমানরা বাস করতে পারবে কি পারবে না, মুসলমানরা তখন সিদ্ধান্ত নেবে। প্রয়োজন হলে তখন আমরা সেই ধরনের, আজকে যদি দার্জিলিং যদি আলাদা গোর্খা আন্দোলন দীর্ঘদিন করতে পারে, তাদেরকে কখনো বিজেপি দল তাদেরকে মাথায় তুলছে, তাদেরকে ভোট নিচ্ছে, তাদের আলাদা স্বশাসিত অনেক স্বীকৃতি দিচ্ছে। তো আমাদের যদি সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তখন মুসলমান সমাজগতভাবে তাদের উপরে কোনো আঘাত আসলে আমরা যে চুপ থাকবো না, আমরা যে সেটা মেনে নেব না, সেটা একদম পরিষ্কার। তাতে আমাদের জীবনের বিনিময়ে হলেও আমাদের জাতির সত্তাকে কেউ ক্ষুণ্ণ করতে পারবে না। ভারতবর্ষের সাংবিধানিক অধিকার, অমুসলিমদেরও যে অধিকার, মুসলিমদেরও সেই অধিকার। যদি আপনি স্বাধীনতার পরে, স্বাধীনতার যে আন্দোলন 1942 সাল থেকে 1947 সাল, যখন ব্রিটিশের হাত থেকে এই ভারতবর্ষকে রক্ষা করতে গিয়ে যে প্রায় 92,500 কতজনের নাম ইন্ডিয়া গেটে লেখা আছে, তার মধ্যে দেখুন 62,400 নাম মুসলমানদের আছে। কাজেই সেই মুসলমানদেরকে যদি কেউ মনে করে থাকে যে ভারতবর্ষের গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ থেকে বিচ্ছিন্ন করে দেব, তাহলে তারা তাদের জায়গা খুঁজে নেওয়ার জন্য, তাদের মাটি, পায়ের তলার মাটি শক্তিশালী করার জন্য যে ধরনের পদক্ষেপ করার দরকার, আগামী দিনে সেই পদক্ষেপে আমরা এক চুল পরিমাণ পিছু হটব না, এক চুল পরিমাণ।